সকাল সকাল আব্বুর বকানি খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হলাম। না জানি আজ কপালে কি আছে, তবে আমি নিশ্চিত জবের জন্য আমি সিলেক্ট হব না, কারণ আগেও প্রায় 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর প্রতিবারই ফলাফল এসেছে আমি সিলেক্ট হইনি। এটা নিয়ে আমার যে মাথা ব্যথা তার থেকেও আব্বুর মাথা ব্যথা একটু বেশি। সবসময় শুধু কথা শোনাবে, চাকরিতে আমি সিলেক্ট হই না সেটা কি আমার দোষ? সে যাই হোক, এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি সোহানুর রহমান, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। ইন্টারভিউ রুমের বাইরে বসে আছি, এমন সময় একজন আমাকে ভিতরে যেতে বললেন, আর বসে না থেকে রুমে গেলাম। স্যার আসবো? কথাটি বলে ভিতরে থাকা মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল, কারণ সামনে আসমাকে দেখে পাটা কাঁপতে শুরু করলো। এই যে মিস্টার, আপনি কি ভিতরে আসবেন নাকি ওখান থেকে চলে যাবেন? মানে কি মানে বলছেন? ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। কথাটি শুনে মনে চাইছে শালাকে ইচ্ছা মতো পিটাই, কিন্তু আব্বুর জন্য কিছু বলতে পারছি না। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলাম। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একা এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। আসমার এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল। এখন কি বলে আল্লাহ ভালো জানে। সো মিস্টার সোহান, এ যাবৎ কতটা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। 10টা দিয়েছেন? সেটা আবার মাত্র? জি। আপনার কি এখনো লুচুমি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আসমার কথা শুনে মনে চাইছে শালিকে ধরে ইচ্ছা মতো পিটাই। কখন কি বলতে হয় এটাও হয়তো জানে না। কি হলো, কথা বলছেন না কেন? জি, মানে ছিল, বাট এখন নাই। কেন, সময় শেষ তাই? না, তবে তার বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিচ্ছি। কি বললি তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন কেন? আমি কি আপনাকে বলছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারোর কথা বলছেন। ওকে, আমি সরি, এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখতে ছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলাম। থাকলে না জানি পেতনিশালী আমার ঘাড় মটকাইতো। বাইরে বের হয়ে হাঁটতে লাগলাম। আমি জানি এই জবটাও হবে না। আর অফিসে যে আসমা সম্পর্কে বললাম অহংকারী আর পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকার জিনিসটা আসলে কি আসমা নিজে আদৌ জানে কি না সন্দেহ। ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যে রিক্সা করে, আর আমি যে একটা ফকির যাকে কিনা কোনো কিছুই গিফট করতে পারিনি। তবে আসমার এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজেই আমাকে পকেট খরচে টাকা দিত। আর পেতনিটা আসমাকে দেখলে পরীরাও হিংসা করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকমের চুড়ি, আর কপালে ছোট্ট একটা টিপ, ব্যাস। যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যেতে পারবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নাই। আমি জানি এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে খেয়ে দিয়ে ফেসবুকিং করছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আসমা, তোর এক্স। ওই শালি, তুই আবার আমারে কল করছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনো যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপের চাকরি করতে পারবো না। কেন পারবে না? এমনি পারবো না, রাখ। তুই আসমাকে কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। আর হ্যাঁ, ওকে আমি
তুই করে বললাম। এটারও কারণ আছে। আমি চাই না আমার মতো বেকারকে আসমা ভালোবাসুক। মাঝে মাঝে আসমাকে মনে পড়তো, তখন অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। মেয়েটার সাথে সবসময় খারাপ করেছি। আসমাকে ভালোবাসার কথা আমিই প্রথম বলেছিলাম, আবার ব্রেকআপটাও আমিই করেছিলাম। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালের নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিরে আজ এত সকাল সকাল? না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না। সবসময় আব্বু চাকরি নিয়ে কথা বলা আর ভালো লাগে না। শুধু কি তুই একাই শুনিস? আমি শুনি না? তবে আব্বু ঠিকই বলে, আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এসব বাদ দে। রাহুল, সিগারেট দে। কেন? আরে শালা খাবো। কিন্তু সোহান, আজ আমিও খাবো। কথাটি বলার পর ওদের দুজনের দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আটকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই আপনি কি সোহান? না, তোর দুলাভাই। দে সিগারেট দে। সোহান, পাগল হয়ে গেছিস নাকি তুই? না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করেই ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কখনো সিগারেট খাইনি, তবে আজ কেন এটাই ভালো লাগছে। ওদের সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করে রুমে বসে আছি, এমন সময় আব্বু রুমে আসলো। সোহান, তোর চাকরির কি হলো? জানি না। তোমাকে কল দেয়নি? না। একদম মিথ্যা বলবে না। অফিসের বস আজ বাসায় এসেছিল। মানে? তোমারে তো মানে মানে করতে হবে না, কাল থেকে তোমার জয়েনিং। কিন্তু আব্বু, আমি এই জব করতে পারবো না। দেখো সোহান, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো? এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে আসলে কি সমস্যা, আর আমি জানতেও চাই না। তবুও তুমি এই জবটা করো, নিজের জন্য না হলেও আমাদের জন্য করো। আব্বুর মুখের ওপর আর কিছু বলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। তবে যতটা সম্ভব আসমাকে এড়িয়ে চলতে হবে। পরের দিন অফিসের জন্য রেডি হচ্ছি, এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। আর কোনো কথা না বলে সকালের নাস্তা করে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর অফিসে এলাম। চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি সুহান? জি। ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বসের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। সোহান, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে এসব না বললে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু সোহান, আমি আসমা প্লিজ, আমাকে এমন কিছু বলো না, যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হই। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিতে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলাম। তারপর পিয়ন এসে আমার কেবিন আর কাজ বুঝিয়ে দিয়ে গেল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না। কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিলাম। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছা তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ওহ ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুম থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেলাম। এরই মাঝে 2 দিন চলে গেল। স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছে। ঠিক আছে। কেবিনে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। কিছু বুঝি না, তাই আমি যতই আসমাকে এড়িয়ে চলতে চাই, সে ততই আমার কাছে চলে আসে। আর কিছু না ভেবে আসমার কেবিনে গেলাম।
ম্যাডাম আসবো? এই তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোমার পারমিশন নিতে হবে না? সেটা হয় না ম্যাডাম, কেন হয় না? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ একজন কর্মচারী। আর আমাকেই বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদেরও বলুন। সোহান, তুমি কি আমাকে এখন আর একটুকুও ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না বললে আমি আমার কেবিনে চলে যাব। ঠিক আছে যাও। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুজনে একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থেকো। কেন, এখন কি আমি মন মরা হয়ে থাকি? আরে না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বললে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি তোমাকে বিয়ে করে নিব? কাজ বাদ দিয়ে এত হাসাহাসির কি আছে? আসলে ম্যাডাম। থাক, আর বলতে হবে না, এখন কাজ করুন। জি। তারপর আসমা চলে গেল। আমারও কথা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। এই যে স্যার, আর কত কাজ করবেন? ও তুমি? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সেই মানুষটাই আর নেই। থাক, আর কথা বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথেই লাঞ্চটা করে নিলাম। অফিস ছুটির পর বাইরে আসতেই দেখলাম রিয়া একটা রিকশায় বসে আছে। বাসায় যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো তোমাদের ওখান দিয়েই যাব। তারপরেও তুমি যাও, আমি অন্য একটা রিকশা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে চলো। রিকশাতে ওঠার পর সারাটা রাস্তা দুজনে কথা বলতে বলতে এলাম। বাসার কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে এলাম। ফ্রেশ হয়ে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়ে যার সাথে তুই রিক্সায় করে এলি। ও, ওর নাম রিয়া, আমার সাথেই কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু, তুমি কি পাগল হলে নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধুই আমার বন্ধু, আর কিছুই না। হতে কতক্ষণ? আম্মু আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। যাও তো। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেললাম। শালার রিক্সা করে আসাও সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। অফিসে। সোহান, একটা কথা বলি? জি বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? ব্যাস পারবো না। ঠিক আছে, পারতে হবে না। এখন বলো, বাসায় থেকে তোমার জন্য কি পাত্রী দেখছেন? দেখুন, এগুলো নিতান্তই আমার পার্সোনাল, আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। ওই শালি, তোকে আমি বলতে যাব কেন? তুমি আমাকে বকা দিলা। আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরো দিব। তোর সমস্যা? আমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে তাহলে আমি আর এই জব করব না, কাল থেকে আর আসবো না। এই না, তুমি আমাকে বকা দিবা, মন যা চায় তাই দিবা, তারপরেও তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে যেন। এখন বলো কি খাবে? ছুটি লাগবে। আরে মাত্র তো আসলে, দুপুরের পর যেও। না থাক, লাগবে না, আমি যাই। আর কোনো কথা না বেরিয়ে কেবিনে এসে কাজ করতে লাগলাম। এই কয়েকদিনে কিছু বন্ধুও পেয়েছি যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারি। হঠাৎ করেই আসমার কথা মনে পড়ল। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে আমি তাকে কিছুই দিতে পারছি না। কি সোহান সাহেব, কি ভাবছেন কাঁধে হাত দিয়ে? না, তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু না মনে করলে একটা কথা বলি? মনে করলে বলবেন না। আচ্ছা শুনুন, আপনার আর রিয়া ম্যাডামের সম্পর্ক কি? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার তো মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়াজ আসে নাই। আসলে আপনার হয়তো খবর করে ছাড়তেন। আচ্ছা তাই নাকি?
আচ্ছা শুনুন, এখন একটা বিয়ে করে ফেলেন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, যাই তাহলে। আমিও কাজ করি, আপনিও কাজ করেন। ওকে, বাই। ওকে, বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিলাম। হাতে কিছু কাজ থাকায় খেয়ালই করিনি দুপুর হয়ে গিয়েছে। আর কত কাজ করবে? মানে? ও ম্যাডাম, আপনি দাঁড়িয়ে? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না, আমার ছুটি লাগবে না। তখন যে বললে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি যান, আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজন একসাথে খাবো। আপনি খেয়ে নিন। তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরও 1 ঘন্টা সময় লাগবে। টেবিলের নিচ থেকে খাবার বের করতেই আসমার কথা মনে পড়লো, তাই টিফিনটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলাম। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে, কিছু বলতেও পারছি না, তবে অনেক রাগ হচ্ছিল। মনে চাইছিল উঠে গিয়ে আসমার ল্যাপটপটা ভেঙে দেই, কিন্তু পারছি না। কিছু সময় পর। রেগে গেছো? না। সোহান, একটা কথা বলি। বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নাই। তাহলে কেন চলে গিয়েছিলে আমার জীবন থেকে? তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম। তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে হুট করে একদিন এসে বললে আমাদের ভালোবাসা আর রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? আমি চুপ করে রইলাম, কারণ তার কথার কোনো উত্তর দেওয়ার মতো ভাষা আমার নেই। প্লিজ সোহান, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটা শুনে আসমা একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। তারপর লাঞ্চ শেষ করে সোহান নিজের কেবিনে চলে গেল। তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব। তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্টে নে। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। আর এসে যা বলল তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি। আপনারা আবার আমার গার্লফ্রেন্ড ভাববেন না। পাগলিটা নাম নীলা, অনেক পিচ্ছি, তবে ওর কথা বলা আর শাসন করা সবার মন মুগ্ধ করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরও কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন আব্বু আম্মুকে স্টেশনে অবধি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 45 মিনিট। না জানি আসমা আবার কি বলে, তবে ও কিছু বলবে আমার মনে হয় না, কারণ আসমা আমাকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানি না। কেবিনে বসে কাজ করছি, এমন সময় রিয়া ডাকলো। এই যে সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তো কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলেন নাকি? থাকলে তো খাওয়াবো। আসলে আব্বু আম্মুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম তো। কেন, ওনারা কোথাও গেল নাকি? মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? আমার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলো। আরে অবাক হচ্ছ কেন? তো কি হব? আরে ধুর বোকা, আজ আমাকে কেমন লাগছে সেটা জানতে চেয়েছি। রিয়ার সাথে এতটা সময় কথা বলছিলাম, কিন্তু খেয়ালই করিনি আজ রিয়া শাড়ি পরে এসেছে। আরে বাহ, আজ শাড়ি পরার কারণটা কি শুনি? কেন, আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন? কখনো পরো না তাই জিজ্ঞাসা করলাম। আগে আবার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়তে হবে না, শুধু তুমি পড়লেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিলাম।
কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে ম্যাডামের রুমে যেতে বলল। সেদিকে কান্না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলাম। প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুম থেকে বেরিয়ে রিয়া বের হলো। তবে সাথে আরেকটা মেয়েকে দেখলাম। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কে মনে করতে পারছি না। এত ভেবে আমার কাজ নাই, তাই আবার কাজে মন দিলাম। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তি মতো কাজটা করতে পারলাম না, কারণ আসমা তার কেবিনে আমাকে আবার ডাকিয়ে পাঠিয়েছে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। ওকে। আর রিয়ার সাথে তোমার এত কিসের কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতেই পারি। ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখুন, কি বলবে তুমি? তুমি কি মনে করছো আমি কিছু দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাটাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলছি তাই। আসমা, তুমি যেটা ভাবছো আসলে সেটা কিছুই না। আমাকে শেখাতে হবে না, যাও কাজ করো। আর ওর সাথে যেন কথা না বলতে দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলাম। নিজের ওপর অনেক রাগ হচ্ছে। কেন যে চাকরিটা করতে গেলাম? এখন যদি চাকরি ছেড়ে দেই তাহলে আব্বু অনেক কষ্ট পাবে। আর রিয়ার সাথে কথা না বললে কি বা হবে? এখন থেকে রিয়াকে একটু এড়িয়েই চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতেই দেখলাম নতুন মেয়েটাকে কাজ শেখাচ্ছে। আমিও আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র আমি ছাড়া, কারণ সকালে আব্বু আম্মুকে বিদায় দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 2:30 বাজে। অফিসের বাইরে এসে একটা দোকান থেকে সিগারেট নিলাম। ভিতরে হয়তো খেতে দিবে না। সিগারেট খেতে খেতে অনেকটাই চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতরে চলে এলাম। কাজ করতে যাব এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিকমতো পৌঁছে গেছো? প্রায় 30 মিনিট আগে আসছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, শুধুমাত্র নীলা ছাড়া। কেন? আমার গার্লফ্রেন্ডটার কি হয়েছে? এটা ওর থেকেই শোনো। ঠিক আছে, দাও। তুমি আসলে না কেন? এখন তো আর আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? তাই কি হয়েছে? অফিসের ম্যাডাম ছুটি দেয় না। তাই বলে তুমি আসবে না? প্রমিস করো। ওকে, প্রমিস। এখন রাখি। কিন্তু আমার পাপি। ভাইয়া এত হেসো না, পেট ব্যথা করবে। ঠিক আছে বুড়ি, উম্মা। বাই। নীলার সাথে কথা বলে কল কেটে দিলাম। ফোনটা ডেস্কের ওপর রাখতেই দেখলাম রিয়া কেমন করুণ আর্তনাদে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতে চাইছে, চোখটাও ঝলমল করছে। হঠাৎ আসমার কথা মনে পড়তেই সেদিকে আর চোখ না দিয়ে কাজে মন দিলাম। কিন্তু ক্ষুধার জন্য বারবার কাজে মন বসছে না। চলে গেলাম ম্যাডামের কেবিনে। ম্যাডাম আসবো? বলো কি হয়েছে? একটু ছুটি লাগতো। কেন? ভালো লাগছে না, আর হাতের কাজ সব শেষ। আজকে ছুটি হবে না, এমনিতেই আজ লেট করে অফিসে এসেছো। এই নাও ফাইল, যাও কাজ করো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই। আসমাকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে চলে এলাম। খুব রাগ হচ্ছিল, ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারলাম। কি ভাই, রাগ করছেন নাকি ম্যাম কিছু বলেছে? কোনটা? আপনি আমার কাজ করুন। আর কোনো কথা না বলে কাজ করতে লাগলাম। ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না, কিন্তু আমি তো আসমার কাজের গোলাম। আর গোলামি ছাড়া আমার বা আমাদের সবার কি বা করার আছে? একাধারেই কাজ করতে লাগলাম। সোহান, বাসায় যাবে না? হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে বাসায় যাব। তুমি যাও। ঠিক আছে, বাসায় গিয়ে একটা কল করো। এত দরদ দেখাতে হবে না, যার যার কাজ সেই করুন। ভুলে যাবেন না, এটা কাজের জায়গা, কথা বলার জায়গা নয়। সরি ম্যাডাম। রিয়া, তুমি চলে যাও। রিয়া আর কিছু না বলে চলে গেল। আসমার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা রেগে আছে। সেদিকে আর খেয়াল না করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে খেয়ালই করিনি রাত হয়ে গিয়েছে।
একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে, কিন্তু আসমার প্রতি রাগের জন্য কাজ করতে লাগলাম। আর একটু কাজ বাকি আছে এমন সময় রিয়া কল করলো। কল করলে না কেন? তুমি কি বলেছিলে? বাসায় গিয়ে কল করতে বলেছিলাম। কিন্তু আমি তো এখনো বাসায় যাইনি। চাউনি মানে? এখন কোথায় তুমি? অফিসে। কি বলছো এসব? এত রাতে অফিসে কি করছো? কাজ। কি এমন কাজ যার জন্য এত রাত অবধি করতে হবে? সেটা ম্যাডাম ভালোই জানেন। আর কাজ করতে হবে না, বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। আর একটু কাজ আছে। রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করতেই দেখি 10:30 বাজে। অফিসে আর দেরি না করে বাইরে চলে এলাম। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলাম, সাথে কিছু রাতের খাবার। ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিলাম। মাথাটাও ধরে আসছে, এত লম্বা সময় ধরে কাজ করার হয়তো মাথাটা ব্যথা করছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের ঘোরে চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিলাম। আজকেও সকালের নাস্তাটা করা হলো না। অফিসে যেতে যেতে 15 মিনিট লেট হয়ে গেল। হয়তো আজকেও বকা খেতে হবে। নিজের ডেস্কে বসতে যাব এমন সময় পিয়ন এসে বলল ম্যাডাম তার রুমে আমাকে ডেকেছেন। যা ভেবেছিলাম সেটাই হলো। ডেস্ক থেকে কালকের ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। তুমি একটা কথা বলো, প্রতিদিন তোমার লেট হয় কেন? নাকি তুমি অফিসটা নিজের মনে করো? এরপর থেকে যেন লেট না দেখি। যাও কাজ করো। আসমার কথার কোনো জবাব না দিয়ে গতকালের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলাম। এটা কিসের ফাইল? আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেইটা। এইটুক বলেই নিজের ডেস্কে চলে এলাম। ভাবছিলাম অফিসে গিয়ে সকালে নাস্তা করব, কিন্তু সেটা আর হলো না। তবে রিয়াকে বলে দেখি কি হয়। রিয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি কি টিফিন এনেছো? কেন বলো তো? সকালের নাস্তাটা করা হয়নি, আর গত রাতে ভালো করে খেতে পারিনি। যদি কিছু মনে না করো, তোমার টিফিনটা দিলে খেতে পারতাম। আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দিব। আরে এটা বলতে কি লজ্জা করতে হবে নাকি? এ নাও, খেয়ে আসো। ধন্যবাদ। এখন ধন্যবাদ দিতে হবে না, খাওয়া শেষে যদি ভালো লাগে তখন দিও। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে চলে এলাম। খাবার খেয়ে এসে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিলাম, সাথে ধন্যবাদ। ডেস্কে বসে কাজ করছি, সেই সময় রিয়া বলল, সোহান, বলো। তানহাকে চেনো? তানহাকে? আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওকে দাঁড়াও। ঠিক আছে। একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটাকে সামনে নিয়ে এলো। হাই ভাইয়া, হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাইয়া, আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউই বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হাসপাতালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যাই, আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আম্মু অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনাকে আর সন্ধান করতে পারিনি। আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো কাজ বা খোঁজ খবর নিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল তো। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট তখন আব্বু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জনের টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরো কিছু কথা বললাম। কথা বলার সময় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তানহার চোখে জল। ডেস্কে বসে কাজ করছিলাম, ঠিক এমন সময় আসমা তার রুমে আসতে বলল। আর বসে না থেকে আসমার রুমে গেলাম।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাব কেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কি করব বলো? তুমি তো আমার একটাও কথা শোনো না, সব সময় শুধু রিয়ার সাথে কথা বলো। ম্যাডাম, কাজের কিছু থাকলে বলুন, আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? হ্যাঁ, আমি অনেক বিরক্ত হই, কিন্তু এত কথা তোর বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে। আমি তোর কাজ করি ঠিক, কিন্তু তাই বলে আমি তোর জন্য কথা শুনতে পারবো না। তোর কাজ হলেই হলো, এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখবি, না হলে আমি তোর অফিসে আর কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ বলছি। কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলাম। রাগে মাথায় কি থেকে কি বললাম আল্লাহ ভালো জানেন। এখন যে কি করবে, আর বারবার আমাকে ডাকারই বা কি আছে। মনে মনে এসব ভাবছি আর কাজ করছি। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার। হ্যাঁ বলো। যাবে না? কোথায় যাব? কোথায় মানে? তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না। ঠিক আছে, মনে করতে হবে না, আমি গেলাম, থাকো তুমি। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই, তুমি তানহাকেও ডেকে আনো। ঠিক আছে, ডেকে আনছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাবার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ করে কাঁদো কাঁদো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালাম, দেখলাম আসমা। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করব। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না। সকালে রিয়ার টিফিন খেয়েছি, তাই এখন তাকে খাওয়াতে হবে। ওর টিফিন খেতে হবে কেন? কারণ আব্বু আম্মু বাসায় নেই। ও আপনি খেয়ে নিন। ঠিক আছে। আসমা চলে যাওয়ার পরপরই রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়েই বললাম, চলো। কোথায় ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন এনেছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে চলো। হাঁটতে হাঁটতে বললাম, রিয়া একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব দেবে নাকি? ওই চুপ করো, আগে যা বলছি তার উত্তর দাও। আমি, আপু, আম্মু আর ছোট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3-তে পড়ে। তাহলে গুড। আরে কিসের গুড, বলবে তো? তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকো, তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেলাম। ভেতরে যাবার পর 3 জন খাবার অর্ডার করলাম, তারপর খেতে শুরু করলাম। তানহা, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো, বা এখনো কি করো? ইন্টার প্রথম বর্ষের এক্সাম দিয়েছি। সেটা তো অনেক আগে হয়েছে। রিয়া, তুমি চুপ করে খাও। ওকে। তানহা বলো। জি ভাইয়া, রিয়া আপু ঠিকই বলেছেন, অনেক দিন আগে এক্সাম দিয়েছি, 2 দিন আগেই রেজাল্ট দিয়েছে। বুঝলাম। এখন তোমার ইচ্ছা কি? এখন আর কোনো ইচ্ছা নেই। তোমার রেজাল্ট কি হয়েছে? ভাইয়া এগুলো বাদ দিন, যেটা বললাম সেটা বলো। প্রথম হয়েছি। আরে কান্না করছো কেন? ওকে, আমি কান ধরছি, আর কখনো এসব বলবো না। ভাইয়া আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছে আম্মুর কথা মনে করে। আম্মুকে বলেছিলাম এবারও আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল দেখুন, আম্মু আমার রেজাল্টটাও শুনে যেতে পারলো না। ঠিক আছে, এখন খাও। আর রিয়া, ওই কি হলো তোমার? ওই রিয়া। আও, মারলে কেন? আমি এত সময় ধরে ডাকছি, শুনতে পাও না? তুমি তো চুপ করে খেতে বললে। আমাদের কথা বলা দেখে তানহা ফিক করে হেসে দিল। যাক, আজ রিয়ার জন্য হলেও মেয়েটা হাসলো। সব সময় তো চুপ করেই থাকে। বলো কি বলবে? আজকে তানহা তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি রিয়াপুর বাসায় থাকতে যাব কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া আমাকে কি পর ভাবো? না, কিন্তু ভাইয়া যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? একদম না। ঠিক আছে, যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরও কিছু কথা বলতে বলতে লাঞ্চ শেষ করে অফিসে চলে এলাম। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলাম। আম্মু,
তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসো, তারপর। আর আমার বুড়ি গার্লফ্রেন্ডটাকে সাথে নিয়ে এসো কিন্তু। ঠিক আছে, আসছি। আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। তারপর আবার কাজে মন দিলাম, কিন্তু বারবার একটা পয়েন্টে এসে আটকা পড়ছি। অনেকবার চেষ্টা করেও কাজটা করতে পারলাম না। তাই ভাবলাম আসমার কাছে যেই ভাবা সেই কাজ। ম্যাডাম আসবো? আসো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। ফাইল থেকে সমস্যাটা দেখিয়ে একটু ভাবার পর আসমা নিজেই কাজটার সলিউশন বের করে দিল। অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, কিছু কথা বলি? বলো। আমি আপনাকে এত অপমান করি, তারপরও কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে মনোযোগ হলাম। অফিস টাইম শেষ, তাই বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। একটু আগেই রিয়া আর তানহা চলে গেছে। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় আসমা গাড়ি নিয়ে সামনে এলো। বাসায় যাবে না? যাব। গাড়িতে উঠো। আমি যেতে পারবো, আপনি যান। চুপচাপ গাড়িতে ওঠো। কথা না বাড়িয়ে আসমার গাড়িতে উঠলাম। তোমার ড্রাইভার নেই কেন? সরি, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আমার ড্রাইভার রাখতে মন যায় না, তাই নিজেই চালাই। ও আচ্ছা, তোমার বাবা মা কোথায় গেছেন বললে না? মামার বাসায় গেছে কিছু কাজের জন্য। ও, আসবে কবে? আজকে আসতে পারে। সোহান, তোমার কলেজের কথা মনে পড়ে? পড়লেই বাকি, সেটা আমাদের অতীত, তাই না? কিন্তু এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ এসব আর বলো না। ঠিক আছে। তারপর দুজনেই নিশ্চুপ। কিছু সময় পর বাসার সামনে এসে আসমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভেতরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম বুড়ি নীলা। তার মানে আব্বু আম্মু চলে এসেছে। ভাইয়া, তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে তুমি আমাদের এগিয়ে আনতে যাওনি, জানো আমি কত কষ্ট পেয়েছি। ওরে আমার বুড়ি রে, কত কষ্ট পেয়েছে। চলো ডিয়ার গার্লফ্রেন্ড, আম্মুর কাছে যাও। যাব না। কেন? আগে তুমি আমাকে কোলে নাও। আমার এত শক্তি নেই যে তোমাকে কোলে নিব। যাও, তোমাকে নিতে হবে না। এত বড় মানুষ আমার মতো 5 বছরের কিউট মেয়েকেই কোলে নিতে পারে না। বাবা কত রাগ। আসো বুড়ি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কি দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথাটা রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতেও পারো। আগে বলবি তো কথাটা কি? তানহার ব্যাপারে সব বললাম। এখন তুমি কি চাও? আব্বু, মেয়েটার পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি তানহা আমাদের সাথেই থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতেই হবে। তোমার ছেলে যা করার করবে, মেয়েটার ইচ্ছাটা পূরণ করতেই হবে। আব্বু, তোমরা একটু ভাবতে পারো, কোনো সমস্যা নাই। এত ভাবাভাবির কি আছে? তাহলে তোমরা রাজি? কেন, আমরা কি রাজি হতাম না? ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাতে হবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। থ্যাংক ইউ আব্বু আম্মু। আর একটা কথা ছিল। কি বল? তানহাকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। আরে পাগল, ওকে আমার মেয়ে করে বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি। লাভ ইউ আব্বু আম্মু। আর আমাকে কে বলবে? আরে আমি তো ভুলেই গেছি, আমার বুড়িটা এখানেই আছে। থাক, আর বলতে হবে না। ওরে বুড়ি। আরো কিছু কথা বলে রুমে চলে এলাম। হাফ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দিবে, ভাবতেই পারিনি। অনেক খুশি লাগছে, তার থেকেও গর্ব হচ্ছে আব্বু আম্মুর প্রতি। পরের দিন এখনো তানহা বা রিয়াকে এটা নিয়ে কিছু বলিনি, সারপ্রাইজ দিব তাই। লাঞ্চ শেষ করে কাজ করছি, ঠিক সেই সময় ম্যাডামের রুমের জোরে জোরে কথা বলা বাইরে থেকে শুনতে পেলাম। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝোকার মতো। সবাই কাজ বাদ দিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে।
কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। এভাবে আরও কিছু সময় পার হওয়ার পর দেখলাম তানহা ম্যাডামের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। তানহার এমন কান্না দেখে বুকের ভেতরে ছ্যাদ করে উঠল। যদিও ও আমার নিজের কোনো বোন না, কিন্তু যখন ও আমাকে ভাইয়া বলে সব কিছু বলছে, তখন থেকেই ওকে নিজের বোনের অধিকার দিয়েছি। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। রিয়াকে দেখলাম তানহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব একদম আমার সহ্য হচ্ছিল না। উঠে গিয়ে তানহার কাছে গেলাম। সবাই এখান থেকে যা আর নিজের কাজ কর। অনেক রেগে আর জোরে সবাই আর কিছু না বলে চলে গেল। কিন্তু রিয়া তানহার কাছেই আছে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেতে বলতে হবে? তুই আমাকে তুই হ্যাঁ তুই যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তানহা বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? ভাইয়া বিশ্বাস করুন, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি। কাজে একটা ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমার মৃত আম্মু আব্বুকে নিয়ে বকাঝকা করছে। তানহা থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে আসমার কেবিনে গেলাম। তুই তানহাকে কি বলেছিস? ওর কাজে ভুল হয়েছে তাই বলেছি। তানহাকে সরি বল। হাউ ফানি, ওকে আমার সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি? আর ওকে আমার জব দেয়াই ভুল হয়েছে, কেন যে এমন একটা বাজে মেয়েকে জব দিতে গেলাম? আসমার কথাগুলো সূচের মতো শরীরে বিঁধে যেতে লাগছিল। অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে থাপ্পড় মারলাম। কি ভেবেছিস তোর যা ইচ্ছা তাই বলবি? তুই জানিস তানহা কে? তুই কি করে বলবি? আমি বলছি, তাহলে তানহা আমার বোন। কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। হ্যাঁ, সেটা পরশু অবধি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও আমার নিজের মায়ের পেটের বোন না, কিন্তু আজ থেকে তানহা আমার মায়ের পেটের বোন। আর তুই যে জবের জন্য তানহাকে বকা দিয়েছিস, সেই জব আজ থেকে ও করবে না। কালকের মধ্যে তুই রিজাইন লেটার পেয়ে যাবি। কথাগুলো বলে ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে তানহাকে সাথে করে অফিসের বাইরে চলে এলাম। ভাইয়া, ম্যাডামের সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। সেটা আমি শুনতে চেয়েছি। না, কিন্তু জব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আজ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি যে হয়ে গেল বুঝতেই পারিনি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতেই দেখলাম মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যা দেখতে আমার একদম ভালো লাগছিল না। তাই হাসানোর জন্য বললাম, তুই কি জানিস তুই কান্না করলে একদম পেটনির মতো লাগে। ভাইয়া, ঠিক আছে, আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করেই আমাকে বলবে। আর তুইও আপনি না তুই করে বলবি। ঠিক আছে। তারপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাসার ভিতরে আসতেই আম্মুকে বললাম, আম্মু ও তানহা। চুপ হারামজাদা, মায়ের কাছে মেয়েকে পরিচয় করিয়ে দিস? তোর লজ্জা করে না একটু? আম্মুর কথা শুনে তানহা হেসে দিল। তাই বলে চুপ কর। তানহা মা, আয় আমার সাথে। আপনাদের হয়তো বলা হয়নি, আমাদের বাসা 3 তলা। উপরে আমরা থাকি আর নিচের 2 তলা ভাড়াটে থাকি। ভাড়া দিয়ে অনেক টাকা পাওয়া যায়, যার জন্য আমি চাকরি করতে চাইনি। সে যাই হোক, আম্মু তানহাকে নিয়ে রুমে যাওয়ার পর আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? আর বুড়ি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললে? এখন তোমার জরিপানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে তুই করে বলছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নাই, তবে এটা একটু ভিন্ন জরিপানা হয়েছে। শুনি এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব। আমার যত ইচ্ছা ঘুরবো, খাবো, তুমি কিচ্ছু বলতে পারবে না। তাহলে তো আমি ফকির হয়ে যাব রে। হলে হবে, তাতে আমার কি? আমি তো তোমার বিএফ, তাই না? বিএফ এর থেকে টাকা নিবে? চুপ। বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, তাই তোমার থেকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করব। আমি আন্টিকে বলে দিব ভাইয়া আমাকে বকা দিয়েছে। থাক,
আর দরকার হবে না। এখন চলো, তোমাকে ডাকছে। ওকে ডিয়ার গার্লফ্রেন্ড, চলো। নীলাকে সাথে করে নিয়ে আব্বু আম্মুর রুমে গেলাম। দেখলাম আব্বু আম্মু অনেক হেসে হেসে কথা বলছে। কি ব্যাপার, এত হাসাহাসি কি আছে? সোহান, তোকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কেন? তানহাকে বাসায় আনাই। ও, জানিস মেয়েটা অনেক ভালো। আরে দেখতে হবে না মেয়েটা কাদের। ঠিক বলেছো। তা সোহান, এখন কি করবি? মানে? কোনো কলেজে ভর্তি করতে হবে, তাই না? সেটা তো করতেই হবে, আমার বোন বলে কথা। আগামীকাল তাহলে ওকে ভর্তি করে নিয়ে যাই। কাল হবে না। কেন? তোর আবার কি হলো? কারণ তোমার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাই বলে সকালেই? বললাম তো না। তাহলে পরশু যাও। আমিও তাই ভাবছি। এখন তানহা কোথায়? আমি ওকে রুমে রেখে এসেছি। তাহলে আমি আর তানহা আপুর কাছে গেলাম, তোমরা থাকো। কিছু খেয়েছে? না, বলল অফিসে নাকি লাঞ্চ করেছে। ঠিক আছে। আরও কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। হঠাৎ মনে পড়লো রিয়াকে অফিসে ধমক দেওয়ায় হয়তো কষ্ট পেয়েছে মেয়েটা। তাই আর দেরি না করে রিয়াকে কল দিলাম। হ্যাঁ সোহান, বলো। কি করো? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম। কেন বলো তো? আমি কি জিজ্ঞাসা করতে পারি না? পারো, কিন্তু কখনো আগে থেকে কল করো না, তাই আর কি। আসলে রিয়া অফিসে তোমাকে কি থেকে কি বলেছি সেটা নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আসলে মাথা ঠিক ছিল না যে। ঠিক আছে, সরি বলতে হবে না। এখন তানহা কোথায়? বাসায় নিয়ে এসেছি। আর তোমাকে বলাই হয়নি, তানহা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমার ছোট বোন আর আব্বু আম্মুর মেয়ে হয়ে। ওয়াও, অনেক ভালোই হবে তাহলে। রিয়ার সাথে অনেকটা সময় কথা বলার পর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এরকমভাবে কিছুটা সময় থাকার পর বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতে লাগলাম। শালার জবটার জন্য বন্ধুদের সাথেও ঠিকমতো কথা বলতে পারি না। তারপর সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় নীলা বলল, আন্টি, আজ আমি আপুর সঙ্গে ঘুমাবো। আজ না, অন্য আরেকদিন। না, আজকেই। নীলা? ভাইয়া, আমি নীলাকে বলেছি এটা বলতে। আমি আর নীলা না হয় একসাথেই ঘুমাই। কিন্তু মা, তোর যদি কোনো সমস্যা হয়? আম্মু, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে ঘুমাস। দেখো, আমাকে তুই করে বলবে না। আহা নীলা, বললে কি হয়? আমাকেও তো তুই করেই বলে। আপু, তুমি ছোট তাই বুঝবে না, আমাকে কথা বলতে দাও। নীলার কথা শুনে আমরা দুজন হাসবো না কান্না করব কিছুই বুঝলাম না। এতটুকু মেয়ে হয়ে একদম বুড়ির মতো কথা বলে, শুধু শুধু তোর বুড়ি উপাধি দেয়নি। সে যাই হোক, ওদের কথা মতো খাবার অর্ডার করলাম। হ্যাঁ, আমরা নীলার কথা মতোই ঘুরতে বের খেয়েছি। পিচ্ছি হলেও রাগ অভিমান অনেক। সারাটা দিন আমাকে পাগলের মতো ঘুরপাক করাচ্ছে। কিছু ভুল হলেই হয় কান্না বা তানহার ফোন নিয়ে আব্বু আম্মুকে কল দিয়ে বলবে বলে আমি নাকি ওকে মেরেছি। কিছু সময় পর ওয়েটার খাবার দিয়ে গেল। তিনজন বসে খাচ্ছি, এমন সময় তানহা বলল, ভাইয়া দেখো তো, ওটা ম্যাডাম না? তো দেখো কেমন করুণ ভাবে তাকিয়ে আছে। বাদ দে এই ছলনাময়ীর কথা। তোকে হয়তো কিছু বলতে চায়। বলবো না। আর তুই এসব বলছিস, ভুলে গেলি ওর ডাইনি রূপের কথা? না ভাইয়া, ম্যাডাম হয়তো তেমন না। তুই আর একটা কথা বললে সেই দিন যে ম্যাডামকে দিয়েছিলাম তোকেও আজ সেটা দিব। কি দিয়েছিল ভাইয়া? মিষ্টি খাবে ডার্লিং? তাই? কি মিষ্টি ভাইয়া? থাপ্পড় মিষ্টি খাবে। কি? আরে কান্না করছিস কেন? তুমি পচা। তানহা আপু, চলো আমরা বাসায় যাই, ভাইয়ের সাথে থাকবো না। ঠিক আছে চল। নীলা কান্না দেখে বাসায় যেতে রাজি হলাম। তানহা নীলাকে দাঁড় করিয়ে বিল দিতে গেলাম, কিন্তু বিল দিয়ে এসেই অনেক অবাক হলাম। আসমা ওদের দুজনের সাথে হেসে হেসে কথা বলছে। ভাইয়া, তুমিও তাহলে প্রেম করেছো? হঠাৎ তানহার এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না।
কিন্তু নিজেকে স্বাভাবিক করে বললাম, কিসের প্রেম? থাক, আর বলতে হবে না, ম্যাডাম আমাদের সব বলেছে। কি বলেছে? এই যে তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর ওই আপনার লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিকেই তো বলছি। কিসের ননদ? তোমার সাথে আমার বিয়ে হলে তো তোমার বোন আমার ননদ হবে, তাই না? বিয়ে, সেটাও আবার তোমাকে? হাস্যকর। দেখতে পারবে। এখন বলো, অফিসে যাওনি কেন? আমার জন্য? মানে? নীলা আর তানহা মিলে সব বলে দিল। আগামীকাল আসবে কি? না, কেন? কাল তানহাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে জবের কি হবে? ওর জব করতে হবে না। সেসবের জন্য এখনো রেগে আছো? আর আমি তানহার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ না। আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছাটা পূরণ করাটাই প্রচেষ্টা করবে। ও নীলা, তানহা, চল। আসমার সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলাম। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারিনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা। অফিসে ঠিক উল্টো দিকে তানহার কলেজ, তাই ওকে এগিয়ে দিয়ে সময় পাই না। তবে বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটের। সে যাই হোক, অফিসে বসে কাজ করছি এমন সময় আসমা এলো। করছো? দেখেছেন না কি করি? তুমি সব সময় এমন করো কেন? তো কেমন করব? বিরক্তি করবেন না প্লিজ। আপনি এখন যান। আসমা আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছি, এমন সময় সাইফ এলো। সোহান ভাই, কি খবর? এই তো, আপনার? ভালো। ভাই, একটা হেল্প লাগবে। বলুন, কি হেল্প লাগবে? আপনি আগে বলুন, রাজি হবেন? রাজি হওয়ার মতো কথা হলে অবশ্যই রাজি হব। ভাই, আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাইফ ভাই, আপনি ওকে ভালোবাসেন তাই আমার মনে হয় এটা আপনার বলাই বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে একটু বোঝাতেন। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাইফ চলে যাওয়ার পর আমিও এসে ডেস্কে বসলাম। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? বাসি। ও, আসলে সাইফ বলল সে তোমাকে ভালোবাসে, তাই জিজ্ঞাসা করলাম। কথাটা শেষ হতে না হতেই রিয়া আমার দিকে করুণভাবে তাকালো। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু সেদিকে কান্না দিয়ে কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রেগে আছে, যার জন্য কিছু বলার সাহস খুঁজে পাচ্ছি না। তারপরেও মনে একটু সাহস সঞ্চার করে বললাম, তুমি কি রেগে আছো? হ্যাঁ, আর এখন তোর ঘাড় মটকাবো। মানে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তুই কি কিছু বুঝিস না? আমি আবার কি বুঝবো? ওকে দাঁড়া, আমি নিজেই বলছি। দাঁড়ালি কেন? তুমি বললে তাই। আমি কি সেই দাঁড়ানোর কথা বলেছি নাকি? তুই বস, আমি বলছি। রিয়া 1 মিনিট নীরবতা পালন করে বলল, সোহান, জানি না তুমি আমাকে তোমার কি ভাবো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালো লাগতো। আর সেদিন যে তানহাকে বাসায় নিয়ে গিয়ে নিজের বোনের অধিকার দিয়েছো, সেদিন থেকেই তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে কিছু বলার আগেই উল্টে সাইফের কথা বলে আমাকে রাগিয়ে দিলে। প্লিজ সোহান, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সোহান, কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। তো কখনো তো আমাকে বলনি। বলার প্রয়োজন মনে করিনি। তো তুমি আমার জীবনের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারো, কিন্তু সঙ্গী নয়। ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই। কি বলো? কাকে তুমি ভালোবাসো? আমাদের ম্যাডামকে। মানে, কিন্তু জানি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। কিছু মনে না করলে জানতে পারি তোমার আর ম্যাডামের রিলেশনের কথা? কেন নয়। যখন আমরা অনার্স 2য় বর্ষে পড়তাম তখনই আসমার সাথে আমাদের পরিচয়। সব বড়লোক বাবার মেয়ের মতো আসমা ছিল না, ও ছিল একদম তাদের উল্টা, যেটা দেখে আমি প্রথম মুগ্ধ হই। আসমা আর আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, তাই পরিচয় হয় পড়াশোনার ফাঁকেই। একদিন ক্লাস শেষ করে আসমাকে বলি, আসমা, কিছু কথা বলার ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি। সরি সোহান, এটা আমি পারবো না। তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও,
তখন তোমার সাথে প্রেম করব। কিন্তু ততদিন হয়তো তুমি থাকবে না। তবে আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। আর কিছু না বলে আসমা চলে যায়। কিন্তু তখন ছিলাম নাছোড়বান্দা, আর এমনিতেই কলেজে থাকাকালীন ছিলাম 1 নম্বরের বাদর। এভাবে আসমার সাথে টুকটাক কথা বলতাম। প্রতিদিন আসমাকে ভালোবাসি না বললে যেন আমার দিনটাই মাটি হয়ে যেত। প্রতিদিন ভিন্ন ভিন্ন ভালোবাসি কথা বলতে হয়েছে, আর আসমা একইভাবে একটা উত্তরই দিয়ে গিয়েছে, আগে নিজের পায়ে দাঁড়াও। অনেক সময় আসমার প্রতি রাগ হতো, কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন হঠাৎ করে বন্ধুদের না বলে আব্বু আম্মুর সাথে মামা বাসায় চলে যায়। প্রায় 1 সপ্তাহ পরে যখন কলেজে আসি, তখনই আমার ওপর দিয়ে সিডর বয়ে যায়। কুত্তা, তুই আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিস? মামা বাসায়। আমাকে বলিস নাই কেন? কি বলতাম? জানিস আমি কত কষ্ট পেয়েছি? চুপ শালি, এত সময় ধরে মারছিস, আমার মনে হয় কষ্ট হয় না। ওকে, এসব বাদ, চল এখন। কোথায় যাব? প্রেম করতে। কার সাথে? আমার সাথে। কোনো সমস্যা? আরে না বাবু। তারপর আসমাকে কোলে তুলে পুকুর পাড়ে চলে আসি। সেদিন থেকেই শুরু হয় আমাদের ভালোবাসা। প্রায় 1 বছর কেটে যায়, দুজনেই অনেক হ্যাপি ছিলাম। কিন্তু হঠাৎ করেই আমি আসমার সাথে ব্রেকআপ করি, সেটাও কোনো কারণ ছাড়া। আসমা অনেক কান্না করছিল, কিন্তু সেদিন আর আসমার দিকে দেখেছিলাম না। আমার নিজেরও অনেক কান্না পেয়েছে, কিন্তু করতে পারিনি। কিভাবে করব? আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে। ফাইনাল ইয়ারের এক্সাম দেওয়ার পর থেকে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর রিয়ার চোখ মুছে চলে যেতে লাগলো। রিয়া, আমি সরি। কোনো ব্যাপার না। আর সাইফের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়ে রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন। যাচ্ছি। ম্যাডাম, আসবো? আসো। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকো। কিন্তু আমার কাজ আমার সাথে এখানে বসে করবে। ওখানে করলে সমস্যা কি? সমস্যা আছে? কি সমস্যা? ওই যে রিয়ার সাথে সবসময় কথা বলো, সেটা ওর সাথে কথা বলা যাবে না। আর আজও কান্না করছিল কেন? জানি না। তুই বলবি? বলেই আসমা আমার কলার চেপে ধরে। বলছি, আগে ছাড়ুন। বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেটা আমি রিজেক্ট করে দিই এবং আপনারা আমার অতীতের কথা বলি, যা শুনে কান্না করেছে। ভালো করছো, তুমি তো আমার লক্ষ্মী বাবু। দেখুন, আমি আপনাকে আর ভালোবাসি না। দেখা যাবে, এখন কাজ করো বসে। আর কোনো কথা না বলে ম্যাডামের রুমে বসেই কাজ করতে লাগলাম। ম্যাডাম, আসবো? ম্যাডামের রুমে বসে কাজ করছি, এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে তাকালাম। আসুন। আসলে ম্যাডাম, সোহানের সাথে কিছু কথা ছিল। তো বলুন। ম্যাডাম, অনেকটা পার্সোনাল। ঠিক আছে, চলো। ওই চুপ। দেখেন রিয়া, যা বলার আমার সামনেই বলুন। বাইরে অনেকজন আছে। ওকে। সাইফ সাহেব, বাইরে কি করছেন? আসলে ম্যাডাম, সোহান আমাকে আর সাইফের রিলেশনশিপে অনেক হেল্প করেছে, এই জন্য কিছু কথা বলতে চাইছি আমরা দুজন। ওহ, এই কথা। ঠিক আছে, চলুন, আমিও যাব। আপনি যাবেন মানে? আমি যাব। তাহলে আমি যাব না? কেন যাব না? যাব না, ব্যাস। ওই, তুই যাবি না, তোর ঘাড় যাবে। এক প্রকার জোর করেই আসমা ওদের সাথে কথা বলার জন্য নিয়ে গেল। 4 জন বসার পর, সোহান, তোমাকে ধন্যবাদ। কিসের জন্য? এই যে আমাদের রিলেশনশিপে হেল্প করে। তবে সোহান ভাই নিজের জন্য কিন্তু কাজ করেছে। কিসের কাজ? আপনাকে এখনো সোহান ভাই ভালোবাসে। তাই ওই বুঝি? চুপ করুন, কি সব বলছেন? না, চুপ করবেন না, বলুন আপনি। কিন্তু ম্যাডাম, আপনি জানেন না। জানি তো, এজন্যই তো নিজের কেবিনে বসে কাজ করাই। তোমরা কি চুপ করবে? আর ওই শালা সাইফ তোরে এসব বলতে বলছে কে? যেটা সত্যি সেটাই বলছি ভাই। রাগ তোর সত্যি? আহা বাবু, রাগ করছো কেন? আবার বাবু? তাহলে কি বলবো বাবু? চুপ শালি, থাক তোরা, আমি বাসায় গেলাম। আরে, রাগ করছো কেন? তাহলে কি করব? ঠিক আছে, এসব এখন বাদ। ম্যাডাম আর সোহান, বলো কি খাবে? বিষ খাবো? এখানে কি পাওয়া যাবে? মারলাম একটা চর। এত কথা বলিস কেন? আর আমি যা অর্ডার করেছি সেটাই দুইজনে খাবো। আর হ্যাঁ, আপনারা অর্ডার করতে পারেন।
তারপর রিয়া খাবার অর্ডার দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছি, কারণ আমি চাই না আরও একটা থাপ্পড় খেতে। এমনিতে শাকচুন্নির যে রাগ। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, সেদিন রিয়াকে আমার আর আসমার কথা বলার পর থেকেই রিয়া সাইফের সাথে কথা বলতো। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম তারা দুইজন এখন একে অন্যকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিলাম না। তবে আজ নিশ্চিত হলাম, 1 সপ্তাহের ব্যবধানে দুজনে ভালোবেসে ফেলেছে। আর আমি সেটা তো সেদিন থেকেই কুয়ার মধ্যে পড়ে আছি, যেদিন থেকে আসমা তার কেবিনের ভেতরে আমার ডেস্ক করে দিয়েছে। সবসময় জ্বালাতন। সে যাই হোক, লাঞ্চ শেষ করে অফিসে এলাম। কাজ করছি, এমন সময় আসমা চেয়ারটা তার দিকে ঘুরিয়ে নিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। কি হলো আবার? আসমা কোনো কিছু না বলে আমার কোলে এসে বসলো। কি করছো এ? যেটা করছি সেটা করতে দাও। আমি নিশ্চুপ, কারণ আমার মুখ ধরে রাখছে। বাবু তুমি এমন কেন? রাখ তোর বাবু। দেখ, এই রোমান্টিক সময়ে যদি তুই এই সব বলিস তোর খবর আছে কিন্তু। আমি তো রোমান্টিক না যে তোর সাথে রোমান্স করব। এখন আসমা কিছু না বলে আমার নাদান ঠোঁট জোড়াকে নিজের মনে করে চুষতে লাগলো। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাতে লাগলাম। কেমন লাগলো বাবু? একদম জঘন্য। তাহলে আবার দেই? তার আর দরকার নাই। আসমা আমার কোলে থেকে উঠ। ডেস্কের উপরে বসে 2 পা চেয়ারের 2 পাশে দিয়ে আমাকে দোলাতে দোলাতে বলল, কেন? যদি আমার পেট খারাপ হয়। পাগল, কিস করলে পেট খারাপ হয় তোমাকে কে বলেছে? ফেসবুকে দেখেছিলাম গার্লফ্রেন্ডকে কিস করে পেট খারাপ বয়ফ্রেন্ডের। মজা নাও? আরে না, সত্যি দেখেছিলাম। আচ্ছা এসব বাদ, এখন বলো তুমি আমাকে মিথ্যা বললে কেন? কি মিথ্যা বলতাম? এই যে তুমি আমাকে ভালোবাসো না। সত্যিই ভালোবাসি না। দেখা যাবে বিয়ের পর। কাদের বিয়ে? তোমার আর আমার। হবে না বিয়ে। বাজি? আমি বাজি। বাট কি বাজি? তুমি যা বলবে তাই। ঠিক আছে, আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সাধ্যমতো কিছু কাজ করতে দিব, যেগুলো তোমার হাড়ে হাড়ে পালন করতে হবে। ওকে, আর যদি বিয়ে না হয়? তাহলে সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব। আসমার কথা শুনে বুকের ভিতর নিজের অজান্তেই ছেদ করে উঠল। হয়তো আমি ওকে হারাতে চাই না, কিন্তু আসমা ওর পরিবার রেখে আমাদের পরিবারে কিভাবে থাকবে? আসমা হলো বাবা মায়ের একমাত্র সন্তান। এটা ছাড়াও ওর বাবার অনেক টাকা। ইচ্ছা করলে ওর বাবা একটা ভালো কোনো পরিবারে তার মেয়ের বিয়ে দিতে পারেন। কিন্তু আসমার কথা শুনে এতটা অস্বস্তি লাগছে কেন? আমার এমন চেহারা দেখে আসমা হেসে বলল, আরে ভয় পেও না, তোমাকে ছাড়া কোথাও যাব না। প্রয়োজন হলে তোমাকে জোর করে বিয়ে করব। দেখা যাক। আসমা তখন কিছু না বলে উঠে আমার কপালে চুমু খেয়ে বলল, কাজ করো এখন। তারপর কাজে মন দিলাম। অফিস শেষ করে বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু কোনো মতেই রিক্সার কোনো খোঁজ নাই। হেঁটে যাব বলে পা বাড়ালাম, এমন সময় আসমা গাড়ি নিয়ে রাস্তা আটকালো। বাবু উঠো। ওই চুপ, সবসময় মজা ভালো লাগে না। মজা কেন করব? আর ওঠো। না থাক, আমি হেঁটেই যাব। এই উঠবি তুই? না। শালা তুই উঠবি না মানে তোর বাপ উঠবে। তাহলে আব্বুকে গিয়ে বলো। এটা কথার কথা, এখন তুই ওঠ। আসমা কলার ধরে গাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি আমাকে নির্যাতন করছো কেন? কি বললে? এটা নির্যাতন? তা নয় তো কি? আর তুমি যে আমার সাথে ব্রেকআপ করছিলা সেটা আমাকে টর্চার করা হয়নি? আচ্ছা এসব বাদ দিয়ে চুপচাপ বসে থাকো। আমার ননদের কি খবর? ভালো। কলেজে যায় রেগুলার? যায়। আর বুড়ির কি খবর? 2 দিন আগেই বাসায় চলে গেছে। কে নিতে এসেছিল? মামা আর মামি। ও। কথা বলতে বলতে বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, এমন সময় রুমে তানহা এলো। কিছু বলবি? হ্যাঁ বল। ভাইয়া, আজ যখন কলেজে যাচ্ছিলাম তখন আসমা ম্যাডামের সাথে দেখা হয়েছিল। কি হয়েছে? এটা আমাকে দিয়েছে, কানের দুল। এটা তো অনেক দাম, আর তুই এটা নিতে গেলি কেন? আমি নিতে চাইনি, ম্যাডাম আমাকে জোর করে দিয়েছে।
তোর পছন্দ হয় এটা? হুম, অনেক। ঠিক আছে, তাহলে এটা রেখে দে। তবে আমি একটা ছবি তুলে নিই। কেন? এমনি। ওকে, এখন তুই যা। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর রাহুলকে কল দিলাম, কারণ ওর বাবার জুয়েলার্সের দোকান আছে। হ্যাঁ দোস্ত বল। তোকে আমি একটা ছবি দিচ্ছি, সেটা দেখ, আর আমাকে বল এরকম কানের দুল আর আছে নাকি। খাড়া, আমি দেখছি। আছে। একটা আমারও এটা লাগবে। আর এক জোড়াই আছে। কেন? আরে বেটা, 2 জোড়া ছিল কাল রাতে, 1 জোড়া বিক্রি হয়ে গেছে। ও ওকে, কাল আসিস তাহলে। ঠিক আছে ভাই। রাহুলের সাথে কথা বলে কল কেটে দিলাম। সেদিন রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে অফিসে যাওয়ার পর রাহুলের জুয়েলারির দোকান থেকে কালকের ওই কানের দুলটা নিয়ে গেলাম। অফিসে আজ তাড়াতাড়ি যাওয়ার জন্য আগে থেকেই রুমে বসে কাজ করছিলাম। হঠাৎ কারো আগমন লক্ষ্য করতেই দেখলাম ম্যাডাম এসেছে। আরে জানো, এত সকাল সকাল কেন? আমার কথা কি মনে পড়ছিল? দেখুন তোমাকেই তো দেখছি। ধুর, বাবুটা রাগ করেছে বুঝি? কি হলো? কিছু না। আর প্লিজ আসমা, তুমি আমার পরিবারকে দয়া করতে হবে না। মানে কিসের দয়া? এটা বলেই পকেট থেকে দুল বের করলাম। এটা তোমার কাছে কেন? তোমাকে ফেরত দেওয়ার জন্য এনেছি। কেন? যার জিনিস তাকে দিতে এসেছি। কিন্তু আমি তো সেসব আমি কিছু জানতে চাই না। আর এটা তোমার জিনিস, তুমিই রাখো। দয়া করে আমার পরিবারকে কিছু দান করতে হবে না। ওই চুপ। আর দুল আমি নিয়ে নিলাম, ঠিক আছে, কিন্তু বাসর রাতে এটাই তোর হাত থেকে পড়তে হবে। বিয়ে হলে তো দেখা যাবে। আর শোনো, আজ আমি অফিসে থাকতে পারবো না। তো আমি কি করব? কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো তুমি সলভ করে দিবে। ঠিক আছে, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাই তাহলে। আসমা চলে যাওয়ার পর আবার কাজ করতে লাগলাম। হঠাৎ আসমার ব্যবহারের কথা মনে পড়ল। অফিসে এলো কিন্তু কোনো কাজ না করে চলে গেল। কি এমন কাজ যে আসার সাথে সাথে চলে যেতে হবে? আর এতই যদি দরকারি কাজ থাকে তাহলে আসার কি দরকার ছিল? সব কিছু মাথার ওপর দিয়ে গেল। সেসব আর চিন্তা না করে কাজে মন দিলাম। সারাটা দিন কাজ করতে করতে অনেক বোরিং লাগছে, কারণ প্রতিদিন আসমার সাথে বকবক করতে করতে দিনটা পার হয়ে যায়। কিন্তু আজ সে নেই। আগে বাইরে কাজ করতাম, তখন কারোর সাথে কথা বলতে পারতাম, কিন্তু এখন রুমের মধ্যে কারোর সাথে কথা বলতেই পারছি না। কোনো রকম দিনটা পার করে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলাম। অনেক দিন ছাদে আসি না, তবে এখন কেন জানি না সিগারেট অনেক ভালো লাগে। আগে দু চোখে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ভালো লাগা কাজ করছে। প্রতিদিন কমপক্ষে 2টা খেতেই হয়, আর না খেলে কেমন জানি মনটা খচখচ করে। সে যাই হোক, সিগারেটটা ধরিয়ে খেতে লাগলাম আর ছাদে হাঁটতে লাগলাম। কিছু সময় ছাদে থাকার পর রুমে চলে এলাম। একটু পর তানহা ডেকে গেল, আম্মু আব্বু নাকি ডাকছে। তাই আর দেরি না করে আব্বু আম্মুর কাছে গেলাম। আমাকে ডেকেছো? বলো। আগামী সোমবার তোমার বিয়ে। আব্বুর কথা শুনে মনে হচ্ছে আকাশ। আব্বু, এটা স্বপ্ন নয় তো? চুপ হারামজাদা, তোর সাথে কি? তোর আব্বু মজা করছে। সেটা আমি কি করে বলবো? মজাও তো করতে পারো। সোহান, আমি সিরিয়াস। কিন্তু আব্বু, পাত্রী তোমরা কই পেলে? তোর অফিসের বস। কি বলছো এসব? কি বলছি, আমরা সবাই রাজি। এখন তুমি কি বলো? আব্বু, ওইটা ঠিক হবে না। কেন হবে না? কারণ ওরা অনেক বড় লোক, আর ওর বাবার সম্পত্তির গরমে থাকবে সারা। আমার কি কম আছে? আর মেয়েটা খারাপ না, তা না সব বলেছে। তোর আর ওই মেয়ের কথা। ওকে ভয় দেখিয়ে লাভ নাই। তোর আব্বু যেটা বলেছে সেটাই ফাইনাল। কিন্তু কোনো কিন্তু নয়, সোমবার তোমার বিয়ে মানে বিয়ে। দূর, ভাল লাগে না। আর কোনো কথা না বলে রুমে চলে এলাম। দূর, আমাকে কোনো কিছু না বলে বিয়ে ঠিক করে ফেলার কোনো মানে হয়? আর এসব বিয়ে টিয়ে কিভাবে ঠিক হলো? তানহাকে জিজ্ঞেস করে দেখি ও জানে কিনা। তানহা, বল। তুই বাইরে দাঁড়িয়ে কেন? জানি, এখন যদি আমি রুমে যাই তাহলে তুই মারবি, নাহলে বকা দিবি। আরে না, কিছু বলবো না। প্রমিস? আয়। আমার বিয়ে ঠিক করতে কে এসেছিল? ম্যাডামের বাবা। তুই কি বাসায় ছিলি?
আর কখন এসেছিল? বিকাল 3টার সময়। আর ভাইয়া তুই বিশ্বাস করবি না, ম্যাডামের বাবা অনেক ভালো। প্রথমে আব্বু রাজি ছিল না, কিন্তু যখন বলল আসমার কোনো মা নেই, তখন আম্মুর মন গলে পানি হয়ে যায়। তখন আম্মু আব্বুকে কি একটা জানি বলল, যার জন্য আব্বু রাজি হয়ে যায়। ঠিক আছে। আর তোর কলেজ কেমন চলছে? অনেক ভালো। কিছু বন্ধু হয়েছে? 3জন, প্রিয়া, কেয়া, তিশা আর নুসরাত। ছেলে বন্ধু নাই? না, আর প্লিজ কারণ জানতে চাস না। ঠিক আছে, এখন তুই যা। তানহা আর কিছু না বলে চলে গেল। রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি থেকে কি হচ্ছে। আসমার পরিবার যেমন বড়লোক, আমরা সেরকম নই, কিন্তু তারপরেও তার বাবা রাজি হয়ে গেল। হয়তো মেয়ের সুখের কথা ভেবেই রাজি হয়েছে। কিন্তু আসমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, তাহলে তো আমার জীবন একদম তেজপাতা করে দিবে। তার উপর বাজি তো আছেই, যা হবে দেখা যাবে, এসব ভেবে আর লাভ নাই। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন। কি রে ভাইয়া, আজ অফিস যাবি না? যাব। তাহলে ঘুম থেকে উঠ, আজ আমিও তোর সাথে অফিস যাব। তুই কেন যাবি? ম্যাডাম যেতে বলেছে। কেন? সেটা জানার জন্যই তো যাব। ঠিক আছে। তাড়াতাড়ি উঠ। আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সকালে নাস্তা করে অফিসের জন্য বের হলাম, সাথে তানহাও। দুইজন একটা রিক্সা করে অফিসে চলে এলাম। তানহাকে সাথে করে কেবিনে ঢুকলাম। আমাদের দেখে কাজ বন্ধ করে উঠে দাঁড়ালো। আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। ওপর দিকে আসমা আর তানহা সোফার উপর বসলো। তানহা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? যদি রেগে থাকো তাহলে তুমি বলো, আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে বলছি তো ম্যাডাম ক্ষমা করে দিয়েছি। তাহলে ম্যাডাম বলছো কেন? ঠিক আছে, আর বলবো না। এখন থেকে ভাবি বলবে। ওই কিসের ভাবি? এখনো বিয়েই তো হয়নি। তানহা একদম ভাবি ভাবি বলবি না। ভাইয়া তুই চুপ কর, ভাবির সাথে আমাকে কথা বলতে দে। আমি আর কিচ্ছু বললাম না। এই নাও দুল। কিসের দুল? যেটা তোমাকে দিয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া আমাকে ফেরত দিয়ে দেয় এটা। মানে তুমি আমাকে যে দুলটা দিয়েছিলে সেটা তো বাসায়। তাহলে এটা তো একদম ওই দুলটার মতো, কিন্তু তুমি আমাকে যে দুল দিয়েছিলে সেটা আমি আলমারিতে রেখে দিয়েছি। তাহলে সোহান যে এটা আমাকে ফেরত দিল? ভাইয়া এসব কি? যেটা দেখছিস সেইটাই। মানে তোকে যে দুল আসমা দিয়েছিল, সেরকম অন্য একটা দুল তাকে ফেরত দিয়েছি। তুই আমার বোন, তোকে কেউ দয়া দেখিয়ে কিছু দিবে সেটা আমি মানতে পারবো না। তাই তাকে সেরকম অন্য একটা দুল কিনে ফেরত দিয়েছি। একদম চুপ। আমি আমার ননদকে দিতেই পারি, এতে দয়ার কি আছে? বিয়ের আগে আমি কিছু নিতে দিব না। ভাবি আর কিছু বলবে? না, এটার জন্যই ডেকেছিলাম। ও তাহলে আমি যাই। ভাইয়া গেলাম। সাবধানে যাস, আর গিয়ে আমার একটা কল করিস। ঠিক আছে। তানহা চলে যাওয়ার পর আবার কাজে মন দিলাম। কিছু সময় পর পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না এটা আসমা ছাড়া কেউ না। বাবু, আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে দুল দিয়েছো। কেন দিয়েছি? কারণ দুলটা তোমার অনেক পছন্দ হয়েছে, যার জন্য আমাকে দিতে চেয়েছিলে। কোনো কারণ না পেয়ে এভাবে আমাকে দিয়ে দিলে, তাই না? জি না। আমি জানি। জানো ভালো। এখন ছাড়ো, কাজ করব। না, ছাড়বো না। প্লিজ ছাড়ো, কাজ করতে দাও। তাহলে একটা পাপ্পি দাও। পারবো না আমি। কেন পারবে না? এমনি। একটা দাও না প্লিজ। ওকে দাঁড়াও। দাও। মুখটা আসমার মুখের কাছে নিতেই আসমা ওর চোখ বন্ধ করে ফেলল। আজ কেন জানি নিজেকে আসমার দিকে আকর্ষণ করছে। টানা চোখ, যা দেখে যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যাবে। আসমার চোখ বন্ধ করায় আমি ওর ঠোঁটের দিকে তাকালাম। দেখলাম ঠোঁটটা কাঁপতে শুরু করেছে। যখনই ওকে কিস করব ঠিক সেই সময় বললাম, আসমা আমার না খুব জোরে পেয়েছে। কথা বলার পরপরই চোখ খুলে আমার দিকে রাগী মুডে তাকালো। মনে হচ্ছে আমাকে এখন ইচ্ছে মতো পিটাবে। ইয়ে মানে হিসু, 1 নাম্বার যাকে বলে। কিস করার সময়টা পাওয়ার ছিল নাকি তুই এমন বলছিস? ছি, আমি কি তোমাকে মিথ্যা বলতে পারি বলো? জানা আছে তোর সত্য কথা। তাহলে আমি যাই। যাই মানে? কোথায় যাবি? ওই যে হিসু করতে। তোর সাথে আমিও যাব। কি
তুমি যাবে কেন? দেখবো তাই। ছি, তোমার লজ্জা লাগবে না? চুপ কর হারামি, আমি কি তোর মতো লুচো নাকি? দেখবো তুই ইয়ে করবি নাকি আমাকে মিথ্যা কথা বলবি। এই রে, মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এত কষ্ট করে একটা মিথ্যা কাহিনী বানালাম, সেটারও ফেলুদা বানিয়ে দিল। কি হলো, কি ভাবছো? বিয়ের কথা? কার বিয়ে? আমার আর আমার। আমার আর আমার মানে কি? সরি, আমার আর তোমার। তাই বুঝি? কি ভাবছো বাবু? সময় হলেই বলবো। ঠিক আছে। এখন যাই। যাও। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বাথরুমে চলে গেলাম। লম্বা একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালাম। শালা যতই বলি সিগারেট আর খাবো না, ততই নিজেকে নিকোটিনের ভয় আবদ্ধ করে ফেলি। সিগারেট তাড়াতাড়ি শেষ করে কেবিনে আসলাম। চেয়ারে বসতে বসতে আসমা প্রশ্ন করলো, এত সময় লাগে? এদিকে আসো। কেন? একটা মিটিং আছে, সেটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। অন্য কাউকে নাও। না, তুমি মানে তুমি। ঠিক আছে। আর মিটিং কবে? আগামীকাল লাঞ্চের পর, তবে তারা সকালেই আসবে। ঠিক আছে, দাও। এখানে সব আছে, সমস্যা হলে আমার থেকে জেনে আর নিবে। যদি ভুল হয়? না, তোমাকে থাপ্পড় দিব। এক কথা শুধু বারবার বলি। মনে হচ্ছে রেগে গেছে, তাই আর কিছু বললাম না। সারাদিন আমাকে রাগাই করি, আমি তো কিছু বলি না। এতটুকুই রেগে গেল। ওকে, আমিও আর ডিস্টার্ব করবো না। মাথা থেকে সব ঝেড়ে ফেলে কাজে মন দিলাম। অনেক সময় কাজ করার পর বাইরে যেতেই দেখলাম সবাই লাঞ্চ করতে গেছে, তাই আমিও কেবিনে চলে আসলাম। দেখলাম আসমা টিফিন বের করছে। ওকে টিফিন বের করা দেখে আবার বাইরে চলে এলাম। অবশ্যই আসমা দু একবার ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে বাইরে চলে আসি। লাঞ্চ টাইম, যার জন্য কোনো কাজ নেই, তাই অফিসের বাইরে এসে একটা চায়ের দোকানের সামনে এসে সিগারেট ধরালাম। লাঞ্চ টাইমটুকু পার করতে করতেই 5টা সিগারেট শেষ। ভাবছি আরও একটা ধরাবো, কিন্তু মোবাইলে সময় দেখার পর আর খেলাম না। তারপর আবার অফিসে চলে এলাম। প্রায় সবাই আবার কাজে মন দিয়েছে, আমিও কেবিনে ঢুকলাম। কোথায় গেছিলা? বাইরে। কেন? লাঞ্চ করতে। আমি ডাকলাম, শুনলে না কেন? শুনতে পাইনি। এখন খাবো। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। জানি তুমি মিথ্যা বলছো। সত্যি বলছি। না, মিথ্যা। বলেই আসমা আমাকে জড়িয়ে ধরে। কুত্তা, তোর শরীরে কিসের গন্ধ এটা? মামা, মানে কিসের গন্ধ? তুই সিগারেট খাস? আরে না, আমি এসব খাই না। তাহলে আমি কি ভুল গন্ধ পাচ্ছি? সেটা আমি কি করে বলবো? কুত্তা, বানর, ইঁদুর, তুই বাইরে এটা খাওয়ার জন্য গেছিলি? আমি কি কিছু বুঝি না মনে করছিস? বাথরুমে চল। কেন? ফ্রেশ হবি। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে কেবিনে ঢুকে কাজ করব, কিন্তু আসমা বাধা দিল। কি হলো আবার? খাবার খাবো, তারপর কাজ। তো তুমি খাও, আমি খেয়েছি। ওই চুপ সিগারেট খোর, আমি ভালো করে জানি তুই কিছু খাস নাই, তাই কিছু না বলে তাড়াতাড়ি আয়। এক প্রকার আসমার জোড়াজুড়িতেই লাঞ্চ করলাম। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় চলে এলাম। তবে বাসায় এসে অনেক অবাক হলাম, কারণ মামা, মামি আর নীলা বাসায়। হালকা কিছু কথা বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় তানহা আর নীলা এলো। এই যে বুড়ি, তোমরা কখন আসলে? দুপুরে। কেন এসেছো? সেটা জানি না। তানহা, কেন এসেছে রে? তোর বিয়ের জন্য। ও, বসে ওদের সাথে তখন আড্ডা দিতে লাগলাম। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিন মিটিং থাকার জন্য আজ একটু তাড়াতাড়ি অফিসে গেলাম। কিছু সময় কাজ করার পর ক্লায়েন্টের সাথে আলাদাভাবে দেখা করার জন্য গেলাম। গিয়ে তো আমি পুরাই অবাক, কারণ সেখানে জয়ের খালাতো ভাই সাব্বির আমাদের ব্যাচের ছিল, কিন্তু কলেজ ছিল ভিন্ন। মনে মনে ভাবলাম সাব্বিরকে দিয়ে কিছু করা যায় নাকি। যেই ভাবা সেই কাজ, মাথার ভিতরে একটা শয়তানি প্ল্যান বসলাম। এই শালা, তোকে ডাকছি, তুই শুনতে পাসনি? খেয়াল করিনি। আচ্ছা বাদ দে, তুই এখানে কেন সেটা আগে বল। এই অফিসে কাজ করি, আর তুই? তোদের অফিসের সাথে একটা মিটিং আছে, যার কারণে আমাকে সিলেক্ট করা হয়েছে, সেই কারণে এখানে আসা, আর এখানে এসে তোর সাথে দেখা। তবে একটা কাজ করতে হবে। কি কাজ? আয়, ওদিকে বসে তোকে সব বলছি। তারপর এক পাশ গিয়ে সাব্বিরকে সব বুঝিয়ে বললাম ওকে কি কি করতে হবে। আচ্ছা সোহান, তুই তো জানিস আমি বিবাহিত। এখন যদি এগুলা করি আর আমার বাসায় যদি এগুলা জানে, তাহলে আমার বউ আমার সাথে কি কি করবে একটু ভাইবা দেখছিস? আরে বেটা, কিচ্ছু হবে না। আর যদি হয় তাহলে? ধুর, আমি বলছি না, কিচ্ছু হবে না। যদি পরে কিছু হয়, শালা তোর খবর আছে। সাব্বিরের সাথে আরো কিছু কথা বলে কেবিনে চলে এলাম।
কিছু সময় কাজ করার পর লাঞ্চ করে মিটিং রুমে আমি আর আসমা গেলাম। সবাই আগে থেকেই রুমে ছিল। দেখলাম সাব্বির নিজেও আছে। সবার উপস্থিতিতে শুরু করলো মিটিং। প্রায় 1 ঘন্টা পর শেষ হলো। নিজেও একটু হাফ ছেড়ে বাঁচলাম। কেবিনে আমি আর আসমা বসে আছি, এমন সময় সাব্বির এলো। যাক, শালার তাহলে সাহস আছে। আসবো? আসুন, প্লিজ সিট। থ্যাংক ইউ। আপনাকে কিছু কথা বলার ছিল। জি বলুন। কিভাবে যে বলি, আপনাকে আমার ভালো লাগছে। আপনি যদি চান তাহলে আপনাকে আমি বিয়ে করতে চাই। সরি, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু আপনি চাইলে তো বিয়েটা বন্ধও করতে পারেন। আপনাকে আমি বিয়ে করব না, আপনি যেতে পারেন। তারপরও যদি একটু ভেবে দেখতেন। মারলাম এক চড়। কুত্তার বাচ্চা, তোকে বলছি না আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে বারবার এত কথা বলছিস কেন? সাব্বির থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আসমা ইচ্ছা মতো বকা দিতে লাগলো। অবস্থা বেগতিক, তাই ওদের কাছে গেলাম। ভাই, আমি সরি। রাখ তোর সরি শালা। কত জোরে থাপ্পড় মারছে তুই জানিস? আরে আমি জানি না কেমন হবে। কি হবে? কিছু না। চুপ শালা। ভাবছিস আমাকে মার খাইয়ে তুই বেঁচে যাবি? সম্ভব না ভাবি। তাহলে শোনেন আসল কাহিনী। সোহান আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে বলে আপনার সাথে এমন এমন কথা বলতে। প্রথমে আমি রাজি হইনি, কারণ আমার বাসায় বউ আছে। কিন্তু ও আমাকে জোর জবরদস্তি করে রাজি করায়, যার ফল এখন এই থাপ্পড়। তার মানে আপনি সব সোহানের কথা মতো করেছেন? জি ভাবি। আমি আসলে সরি, ভুল হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। আর আপনি এখন যান, আমি ওকে দেখাচ্ছি এটা করার জন্য কি শাস্তি পাবে। আমার কথা শুনে সাবির চলে গেল। আজকে সোহানের উপর দিয়ে ভূমিকম্প যাবে। কেন এমন করছিলা? সাব্বির তো বললো পরীক্ষা করার জন্য। আমি বলা শেষ করতে আসমা আমাকে থাপ্পড় মারলো। আমাকে তোর বিশ্বাস হয় না? হয়তো। তাহলে পরীক্ষা করার কি আছে? এমনি মজা করছিল। হাত সরা। না। সরা বলছি। না, সরাবো না। আসমা আর কিছু না বলে আমার মাথার চুল ধরে তার আর আমার দুজনের ঠোঁটকে নিজের আয়ত্তে করে চুষতে লাগলো। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কোথায় কোথায় শুধু একটা নিষ্পাপ ছেলেটার উপর অত্যাচার চালায়। কেমন দিলাম? জঘন্য। তাহলে আর একটা দে। না না, আর লাগবে না। তাহলে বলো কিসটা কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো। গুড বয়। যাও এখন কাজ করো। তারপর আবার কাজে মন দিলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। আব্বু কিপটে হলে কি হবে, শখ আছে অনেক। যদিও বিয়ে করতে প্রথমে রাজি ছিলাম না, কিন্তু এখন রাজি। কারণ ওই শীতের রাতে একটা তুমি দরকার। তাছাড়া আব্বু আম্মুর কথা ফেলতে পারতাম না। সে যাই হোক, বাসায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। দুপুরবেলা সবাই মিলে আমাকে গোসল করিয়ে দিল। তারপর রেডি হয়ে আসমাদের বাসায় রওনা দিলাম। বাসায় গিয়েই হলো সব সমস্যা। পাত্রীপক্ষকে নাকি গেট সাজানোর জন্য মোটা কিছু টাকা দিতে হবে, তাই আমাকে ভিতরে ঢুকতে ইচ্ছে করছে না। মেজাজ পুরোই গরম। এটা যদি বিয়ে বাসা ছাড়া অন্য কোথাও হতো তাহলে সব কিছুই ছেড়ে ছুড়ে বাসায় চলে যেতাম। কিন্তু এসেছি বিয়ে করতে, বউটাকে সাথে না নিয়ে গেলে কেমন লাগে। আপনাদের কত টাকা লাগবে? মাত্র 15,000। 15,000 টাকা? সেটা আবার মাত্র? তাড়াতাড়ি বের করেন। আমরা তো এত টাকা আনিনি। তাহলে 10,000 দিন। আর একটু কম রাখা যায় জি না, টাকা বের করেন। অনেকক্ষণ মেয়েদের পাম দেওয়ার পর 7,000-এ রাজি হয়ে যায়। সবাই নিয়ম নীতি মেনে বিয়েটা সম্পন্ন হয়। আসমাকে সাথে করে বাসায় চলে এলাম। সবাই এখন নতুন বউ দেখতে ব্যস্ত, তাই ফাঁকে বন্ধুরা সবাই মিলে ছাদে চলে এলাম। অনেকক্ষণ ধরে মনের মধ্যে খচখচ করছিল, তাই সিগারেট ধরলাম। দোস্ত, বিয়ারটা একটু সাবধানে মারিস। দূর শালা, আগে সব বউয়ের থাপ্পড়ে হাত থেকে কিভাবে বাঁচা যায়। থাপ্পড় মানে? তোরা বুঝবি না। সিগারেট শেষ করে রুমে চলে এলাম। বাসর ঘর। রুমে এসে দেখি বউ আমার খাটের ওপর লম্বা ঘুমটা টেনে বসে আছে। ভাবলাম এই সময় বউটাকে রাগালে কেমন হয়। দরজা আটকে দিলাম। এক চিৎকার, আম্মু চোর। এত জোরে চিৎকার শুনে আসমা কেঁপে উঠল। ঘুমটা সরিয়ে আমার কাছে এসে বলল, কোথায় চোর? আপনি নিজেই তো চোর। কুত্তা হারামি। কি ব্যাপার, গালি দিচ্ছেন কেন? আমি তোর বউ, তোকে গালি দিব মাইর দিব, কোনো সমস্যা? বউ হলে না হয় এসব করতেন, কিন্তু আপনি তো আমার বউ না। মানে? তাহলে তোর বউকে? আসমা, তাহলে আমি কে? সেটা আমি কি করে বলবো? আচ্ছা এদিকে আসো তো। কেন? যা সত্যি সেটাই তো বলছি। ঠিক আছে, তুমি এদিকে আসো। ঠিক আছে। দিলাম এক থাপ্পড়। থাপ্পড় হজম করে গালে হাত দিয়ে করুণভাবে বউয়ের দিকে তাকিয়ে রইলাম।
পৃথিবীতে মনে হচ্ছে আমি প্রথম ব্যক্তি যে কিনা বাসর ঘরে বউয়ের হাতে থাপ্পড় খেলাম। তুই সিগারেট খাস? আসমার এমন কথা শুনে গলা শুকিয়ে গেল। কি বলবো বুঝতে পারছি না। জানি সত্যি বললেও মার খাবো, মিথ্যা বললেও মার খাবো। কি বলবো না বুঝে তুতলাতে শুরু করলাম। তুই কি তুতলা? না। তাহলে প্রশ্নের উত্তর দে। যাই বলি সেটাতেই তো মারবে। সত্যি কথা বললে মারবো না। তুমি কান্না করছো কেন? কেন এসব খাও? তুমি কান্না করছো কেন? এমনি। ঠিক আছে, ঘুমিয়ে যাও। এবার কিন্তু আমি কান্না করব। তুমি কি এসব ছেড়ে দিতে পারবে না? তুমি কান্না থামিয়ে একটা হাসি দিলেই পারবো। কথা শোনার পর আসমা ফিক করে হেসে দিল। এমন আসমাকে ভালো লাগছে। কিছু মানুষের কান্না কেন জানি সহ্য হয় না, আর আসমার কান্না সেটা কখনো হবেও না। যখন ওর সাথে ব্রেকআপ করি তখনও অনেক কান্না করেছিল, যেটা আমার একদম সহ্য হচ্ছিল না। সেদিন থেকে 1 সপ্তাহ কলেজে গেছিলাম না। গেলেই হয়তো ওর কান্না দেখতাম। কি হলো? কি ভাবছো? ভাবছি বাসর করব। কিভাবে? জি না শোনা। কি? কি নয় জি। থাকবো না আমি এই বাসায়। ঠিক আছে, চলে যাও। আমি যাব কেন? এটা আমার বাপের বাড়ি, তুমি যাও। হ্যাঁ, আইসে বাড়ি দেখাইতে। কথা না বলে ফ্লোরে ঘুমাও। আমার কিন্তু ঠান্ডা লাগবে। তাহলে ঘুমাতে লাগবে না, খাটেই আসো। ধন্যবাদ বউ, তুমি আমার অনেক ভালো আর কিউট একটা বউ। থাক, আর পাম দেওয়া লাগবে না। না সত্যি। আচ্ছা বউ, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। তোমার কিছু কথা না বলে আমার পেটের উপর বসলো। চুপ, আমার কি নাম নেই? আছে, বাট এটা ভালোবেসে বলছি। রাখ তোর ভালোবাসা বলে পেটের উপর থেকে নেমে গেলাম। ঠিক আছে। লাইট বন্ধ করো। লাইট বন্ধ করলে আমার ভয় লাগে। আজ লাগবে না। লাইটটা বন্ধ করতেই আসমা পাগলের মতো কিস করতে লাগলো। আরও অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের বলা যাবে না। বললে আমিও লজ্জা পাবো, সাথে আপনারাও। তাই এটা না বলাই ভালো। আর যারা একান্তই জানতে চান বাসর ঘরে কি হয়, তাহলে বিয়ে করে নিন। যতই হোক শীতের রাত বলে কথা। দুজনে কখন ঘুমিয়ে গিয়েছি খেয়ালই করিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আসমা আয়নার সামনে বসে চুল ঠিক করছে। আমি উঠে গিয়ে কোমরে হাত দিয়ে আসমার চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিলাম। হঠাৎ এমন করায় আসমা অনেকটা কেঁপে উঠল। তারপর স্বাভাবিক হয়ে বলল, কখন উঠলা? এই মাত্র। শাওয়ারে যাও। একটু পর। কেন? আবার কি হলো? রাতের মতো আরো একবার ট্রাই করি। একদম না স্যার, তাড়াতাড়ি বাথরুমে যাও। আর কোনো কথা না। এক প্রকার জোর করেই আসমা আমাকে বাথরুমে ঢুকিয়ে দিল। তারপর গোসল করে রুমে এসে দেখি আসমা নেই। হঠাৎ আম্মুর কাছে গেছে। ড্রেস পরে রুমে বসে আছি, এমন সময় নীলা আসলো। ভাইয়া তোমাকে ফুপু ডাকছে কেন? নাস্তা করার জন্য। ঠিক আছে চলো। নীলাকে সাথে করে নাস্তার টেবিলে আসলাম। আব্বু, মামা আর তানহা আগে থেকেই টেবিলে বসে আছে। অন্যরা সবাই কোথায়? রান্নাঘরে। তুই যাস নাই কেন? আম্মু বলল তুই গিয়ে টেবিলে বস। আর তুই বসে পড়লি? হ্যাঁ, তাছাড়া কি করব? রান্না শিখতে পারিস না? রান্না আমার শিখতে হবে না, তুই শিখিস। আমি না হয় শিখবো, কিন্তু তুই শিখবি না কেন? সেটা আমার ইচ্ছা। শ্বশুরবাড়ি গিয়ে কি করবি শুনি? আব্বু। ওই চুপ থাক, আমার মেয়ের কান্না করতে হবে না। শোন আব্বু কি বলে। তানহার সাথে কিছু সময় ঝগড়া করার পর নাস্তা করে রুমে চলে এলাম। একটু পর আসমা এলো। জানো, আজ আব্বু আমাকে নিতে আসার কথা ছিল। কেন, কি হয়েছে? কিন্তু আমি যাব না। কেন যাবে না? আমার ইচ্ছা। কিন্তু তোমার আব্বু তো মন খারাপ করবে, ভাববে আমরা তোমাকে যেতে দিতে যাচ্ছি না। কিছু ভাববে না, আমি আব্বুকে বলে দিয়েছি। ঠিক আছে। আর শুনো, আগামীকাল আমরা ঘুরতে যাব। মাত্র বিয়ে করলাম, এখনই যেতে হবে? হ্যাঁ হবে। তুমি যাবে না? কে বললো আমি যাব না? যাব তো। গুড বয়। তাহলে পাপ্পি দাও। পাপ্পি নিয়ে কি করবে? উপভোগ করব। তাই? হয়েছে। তারপর দুজনে মিলে আড্ডা দিতে লাগলাম। এখন মনে হচ্ছে আসমাকে এতদিন কষ্ট দিয়ে ভুল হয়েছে। অনেক অনুশোচনাও হচ্ছে। আসমার সাথে কোনো কারণ ছাড়াই ব্রেকআপ করেছি। সেসব ভেবে আর লাভ নেই। জীবনটাকে নতুন করে সাজাতে হবে এখন। আসমাকেই আমার লাগবে। বিয়ের 1 সপ্তাহ পর। আজ থেকে কিন্তু অনেক বড় দায়িত্ব তোমার কাঁধের উপর। কিন্তু এগুলো কি দরকার ছিল? কোনগুলো? তোমার বাবার কোম্পানির এমডি পদে জয়েন করা,
তুমি নিজেই তো পারফেক্ট ছিল, তাই না? না, আমি কখনো ছিলাম না, আর এখনো নেই, আর থাকতেও চাই না। আমি চাই আমার পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু তোমার বাবা... দেখো সোহান, আমার বাবার সম্পত্তি মানে আমার, আর আমার মানে তোমার। বিয়ের আগে কি বলেছিলাম? আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি আমার কথা শুনবে, তাই আজকেও শুনতে হবে। সেই তো এক প্রমিস পেয়েছো। বাবু, তানহাকে তো সময় দেওয়া লাগবে, তা না হলে তোমার বোনটা ম্যাডাম হবে কি করে? আমার বউটা দেখছি সব খেয়ালই রাখে। দেখতে হবে তো বউটা কার। এখন যায়। কিন্তু আমার ওটা... ওটা মানে? তুমি জানো না? না তো। যাও, তোমার জানতে হবে না। বাবুটা রাগ করেছে বুঝি। আচ্ছা, এখন দিচ্ছি। মা, আসমার কপালে ভালোবাসার পরশ একে দিতেই অভিমানী মুখটা হাসিতে পরিণত হলো। রুম থেকে বের হয়ে সবাইকে বিদায় দিয়ে বাইরে চলে এলাম। অফিস থেকে একটি গাড়ি পাওয়াতে গাড়িতে উঠে স্টার্ট দিলাম। এখন আপনাদের বলি, বিয়ের পরের দিন থেকেই আসমা কোনো না কোনো আবদার করেই চলেছে। সেগুলোর মধ্যে অন্যতম আবদার হলো তার বাবার কোম্পানিতে বস হয়ে জয়েনিং করা। কিন্তু বরাবরের মতো আমি এটা রাজি ছিলাম না, কারণ সবাই হয়তো বাজে কথা বলবে। আর আমরা যে দেশে বসবাস করি সেই দেশের কিছু মানুষ নামে পশু আছে, যারা কিনা সব দলেই থাকে, একজনকে উৎসাহ দিয়ে খারাপ কাজ করাবে এবং পরবর্তীতে তাকেই অপরাধী বলে সবার চোখে খারাপ বানাবে। এছাড়াও অনেক গুণ আছে আমাদের এই দেশের, যেসব শুরু করলে হয়তো শেষ হবে না। সে যাই হোক, গল্পে আসা যাক। আসমার কথায় যখন বারবার আমি রাজি হচ্ছিলাম না, তখন শুরু হয় তার রাগ, অভিমান এবং প্রমিস। প্রতিটা রাত এইসব কথা বলে কান একদম ঝালাফালা করে দিচ্ছে। এক রাতের কথাই বলা যাক। বাবু, মাঝখানে কোলবালিশ না দিলে হয় না? হ্যাঁ হয়, যদি তুই আমার বাবার কোম্পানিতে বস হিসেবে জয়েন করিস। তোমার বাবার কোম্পানিতে আমি বস হয়ে জয়েন করতে যাব কেন? আমি বলছি তাই। পারবো না। সেটা তো পারবি না, বিয়ের আগে প্রমিস করছিলি সেটাও পূরণ করিস না। তোমার একটা কথা ছাড়া সবই তো পূরণ করে আসছি। সবগুলো করেছো, আর এটা করলে তোমার কি সমস্যা হবে? সবাই অন্য কিছু ভাববে। রাখ তোর ভাবা ভাবি। যতদিন না তুই আমার কথায় রাজি হচ্ছিস ততদিন আমাদের মাঝেই কোলবালিশ থাকবে। কিন্তু আসমা... কোনো কিন্তু নাই, এখন ঘুমা। এভাবে আর কয়দিন যাবে? নতুন বিয়ে করেছি, তার উপর শীতকাল। আগে না হয় কোলবালিশকে জড়িয়ে ধরে ঘুমাতাম, কিন্তু এখন তো কোলবালিশ সরানো যাবে না। প্রতিদিন আসমার এমন প্যানপ্যানানি আর শীতকালের জন্য গত রাতে রাজি হয়ে যাই। আমার রাজি হওয়া দেখে আসমা এতটা খুশি হয়, যার জন্য গত রাতে নতুন করে ভালোবাসার উদ্ভব ঘটে। আপনাদের সাথে কথা বলতে বলতে অফিসে চলে আসছি। নতুন বস আসবে, তাই সবাই আগে থেকেই শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছে। অফিসের ভিতরে আসতেই সবাই একে একে শুভেচ্ছা জানাবেন। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই, বোরিং লাগছে, তাই আসমাকে কল দিলাম। কি করো? নীলাকে পড়াচ্ছি। নীলা? ও কবে এলো? তুমি অফিসে যাওয়ার পরই মামি ওকে নিতে আসছে। ও, এই শোনো না। বলো। আমি চাইছি নীলা এখন থেকে আমাদের সাথেই থাকুক। কিন্তু মামা মামি? ওনাদের তুমি ম্যানেজ করবে। যদি না মানে? তারপরেও তুমি বোঝাবে। ঠিক আছে, আমি মামিকে কল করে সব বলছি। ঠিক আছে, রাখছি। কথা বলা শেষ করে কিছু সময় ভাবার পর মামিকে কল দিলাম। হ্যালো মামি, আমি আর আসমা চাই নীলা আমাদের বাসায় থেকে পড়াশোনা করুক, আর আসমা ওকে বাসায় পড়াশোনা করাবে। তুমি আর মামা যদি রাজি হও তাহলে সব সম্ভব। অনেক বোঝানোর পর মামি রাজি হয়, তবে এমনি এমনি রাজি হয়নি। সপ্তাহে 2 দিন নীলাকে নিয়ে মামা মামির কাছে থাকতে হবে। এসব ভেবে আর লাভ নেই, রাজি হয়েছে এটাই অনেক। 4 বছর পর। এই কয়েক বছরে সবার মাঝেই অনেক চেঞ্জ এসেছে। নীলা আর আমাদের মাঝে থাকে না। মামা মামি এখন ওকে বাসায় নিয়ে পড়াশোনা করায়, কিন্তু তারপরও আমি, আসমা, তানহা এবং আমাদের মেয়ে জুথি সবাই মিলে নীলাদের সাথে সপ্তাহে 1 দিন ঘুরতে যাই। অন্যদিকে তানহা বোন আমার সবার কথাই পূরণ করেছে। নিজের মায়ের কথাটা পূরণ করতে পেরে নিজেকে সুখী ভাবে না। সে নাকি আমার মতো ভাই পেয়ে সুখী। পাগলি একটা। ও হ্যাঁ, এখন তানহা ওর কলেজের বাংলা ব্যাকরণ ম্যাডাম। আব্বুর আম্মুর কথাতেই একটা ছেলের সাথে ওর সামনের মাসে বিয়ে। আর জুথি হলো আমাদের মেয়ে, বয়স 2 বছর। আব্বু আম্মুর বেশিরভাগ সময় এখন জুথির সাথেই কাটে। আমি অফিসে আর আসমা
বাসার কাজ, ভালোই কাটতে লাগলো আমাদের এই জীবন। আসমা, বলো। এদিকে আসো আগে। কি বলবে সেটা আগে বলো। আমার খুব ক্ষুধা পেয়েছে যে। তুমি থাকো, আমি খাবার নিয়ে আসছি। ও, খাবারে পেট ভরবে না? কেন ভরবে না শুনি? কারণ আমার অন্য খাবার লাগবে। এখন দিতে পারবো না। কেন বাবু? কাজ করতে হবে তাই। একটা দাও না প্লিজ। একটাই কিন্তু। একটা। উম, এত কম কেন? বাকিটুকু রাতে। সত্যি? সত্যি। এখন শুধু রাতের জন্য অপেক্ষা। আল্লাহ তাড়াতাড়ি রাতটা দিয়ে দাও। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন আমাদের একটি রোম্যান্টিক গল্পের শেষ পার্ট। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও রোম্যান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।